আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সবাইকে স্বাগতম বিসিএস প্রিলিমিনারির একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইনের সেশনে। আজকে আমার সাথে আছে আমারই ব্যাচমেট, আমার খুবই প্রিয় বন্ধু সিয়াম রহমান। ও 37th বিসিএস এর পুলিশ ক্যাডারের 10th পজিশন হোল্ডার। এবং আমাদের সাথে আরো আছেন এগেন আমার আইবি এর সিনিয়র 17th ব্যাচের ওয়ারিসুল ইসলাম ভাইয়া, 35th বিসিএস এর ফরেন ক্যাডারের ফার্স্ট পজিশন হোল্ডার। আমরা তিনজনই আইবি এর বা তিনজনের পথে আমি হলাম একটু কম ব্রিলিয়ান্ট, বিকজ পড়াশোনা আর পারি নাই, সব ছেড়ে দিছি। আমার পাশে দুইজন ইটস অ্যামেজিং ফার্স্ট পজিশন হোল্ডার, 10th পজিশন হোল্ডার, এবং আমার নিজের ইনস্টিটিউশনের। আই এম ভেরি প্রাউড। থ্যাংক ইউ সো মাচ ওয়ারিশ ভাই অ্যান্ড সিয়াম আমাদের সাথে এই রাতে বিসিএস এর কমপ্লিট গাইডলাইনের সেশনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইটস অ্যান অনার। আইমান, অনেকদিন পর তোমাকে এখানে দেখে খুব ভালো লাগতেছে, কারণ আমরা সবাই এখন লকডাউন অবস্থায় আছি। যদিও সিয়াম ফ্রন্ট লাইনে কাজ করে, আমিও অফিসে যাই মাঝে মাঝে, বাট ইউ আর ডুইং আ গুড জব। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা প্রতিদিন রাতে এরকম সেশন করি। চেষ্টা আছে যে প্রতিদিন মানুষকে কিছু না কিছু নতুন একটা আইডিয়া দেয়া, নতুন একটা স্কিল সেটের ধারণা দেয়া। এই সময় তারা বাসায় বসে কিভাবে তাদের সময়টাকে ইউটিলাইজ করবে ওইটার জন্য তাদেরকে হেল্প করা। এবং এই মুহূর্তে আমি আমার পেজ আয়মান সাদিক এবং 10 মিনিট স্কুলের পেজ থেকে একসাথে লাইভে আছি। এবং অলরেডি ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছে দুটো প্ল্যাটফর্ম থেকে 2500 মানুষ। সো আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা বাংলাদেশে কে কোন জেলা থেকে এই সেশনে যুক্ত হয়েছেন প্লিজ আমাদেরকে কমেন্টে জানান। এন্ড কারো সামনে বিসিএস দেওয়ার পরিকল্পনা আছে কিনা সেটাও একটু আমাদেরকে জানান, তাহলে দ্যাট উড বি গ্রেট। সো আমি দেরি না করে শুরু করতে চাই। আর প্রথম প্রশ্ন আমি সিয়ামকে করতে চাই। সিয়াম তো এখন পুলিশ ক্যাডারে আছে, ও ট্রেনিং এর মধ্য দিয়ে আছে। সো ইটস ভেরি লাকি যে আমি ওকে পাইছি। সো ফার্স্ট অফ অল বন্ধু, আমি আর তুই তো অনেকদিন পড়াইছি, এমনিতেও আমরা দুই কোচিং এ একসাথে পড়াইতাম। আমি ম্যাথস পড়াইতাম, সিয়াম ইংলিশ পড়াইতো। আমি ইংলিশ পড়াতাম। এই ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল বিসিএস এর পরীক্ষাটা? আচ্ছা, বিসিএস এক্সামটার মূলত তো তিনটা অংশ সবাই জানি, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। আমি বলবো যে প্রিলিমিনারি পরীক্ষাটা দেওয়াটা আমার জন্য কিছুটা টেনশন ছিল। পরীক্ষার সময় একটা টেনশন কাজ করে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হয়। আমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা মোট হয় 200 মার্কসের। 200 মার্কসের পরীক্ষাটা একটা এমসিকিউ এক্সাম হয়, আমরা সবাই জানি। তো এমসিকিউ এক্সামটার সময় আমার যেটা মনে হয়েছিল যে যেসব সাবজেক্ট আমি ভালো পারি, যেসব সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছিল যে একটু ভয় কম লেগেছে, বাট যেসব সাবজেক্ট আমি একটু কম পারতাম ওই সাবজেক্টে ভয় বেশি লেগেছে। তো ভয় সবারই লাগবে, কিন্তু আমি মনে করি যে যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়, বা স্পেশালি 10 মিনিট স্কুলের ক্লাসগুলো যদি ফলো করা যায় বা লাইভ স্ট্রিমগুলো ফলো করা যায়, বা ভালো করে প্রিপারেশন দিলে আমরা ভয়টা জয় করা সম্ভব। আর রিটেন পরীক্ষাটা একটু কষ্টকর ছিল, এটা আমরা পরে কথা বলতে পারি, যে আজকে কাজটা প্রিলিমিনারি নিয়ে। আমার রিটেন আমার ফেভারিট হলো ওয়ারিশ ভাই। ওয়ারিশ ভাইকে আমি যখনই আমাদের 10 মিনিট করে ক্লাস নিতে বসি তখন স্যার আইমান প্রিলিমিনারি দাও, বাদ দাও, রিটেন নিয়ে কথা বলো, রিটেনেই তো আসল খেলা। সো ওয়ারিশ ভাই, আপাতত অনেকদিন হয়ে গেছে, বাট আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কোনটা অভিজ্ঞতা শুনতে চাও, রিটেন না প্রিলি? প্রিলি নিয়ে কথা বলি আমরা, রিটেনে তো এখন বেশি কথা নাই। জাস্ট কিডিং। না, প্রিলি নিয়ে কথা বলবো। আসলে যেটা ছিল প্রিলিমিনারিতে, যদি আমরা কোশ্চেনটা দেখি, সিয়াম রিসেন্টলি দিয়েছো, ভালো বলতে পারবে আরো, যে আমাদের কিন্তু বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন প্যাটার্নে কিন্তু 200 যে এমসিকিউ হয়, 200টা এমসিকিউ থাকে। তো সেখানে কিন্তু 100 মার্কই থাকে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথস, এই তিনটার উপরে। তো যেটা ছিল আমার জন্য, আমার ইংলিশ আর ম্যাথসে আমিও ক্লাস নিয়েছি একসময় বিভিন্ন জায়গায়, ইংলিশ এবং ম্যাথস, যার ফলে আমার জন্য ওই জায়গাটা একটু ইজি ছিল। আর যেহেতু মোরাললেস নিয়ার অ্যাবাউট 60 to 70% মার্ক যদি কেউ স্কোর করে, তাহলে মোটামুটি কনফার্ম হয়ে যায় সে প্রিলিমিনারিতে সে কোয়ালিফাই করবে। কত মার্ক? ওইটা অ্যাবাউট 60% to 70%। সো দ্যাট মিন্স 200-র মধ্যে কেউ যদি 120টার উপরে এমসিকিউ কারেক্ট করতে পারে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে সে চান্স প্রিলিমিনারিতে সে কোয়ালিফাই করবে। বাট যদি এটা ধরো 130 বা 140 হয়ে যায় বা তার বেশি, তাহলে মোটামুটি ইনশাআল্লাহ কনফার্ম। কারণ এখন পর্যন্ত বিগত বছর সমূহের কোয়েশ্চেন অ্যানালাইজ করে যেটা দেখা গেছে যে এই কাটমার্ক মোটামুটি এই রেঞ্জের মধ্যেই থাকে। তো আমার যেটা পার্সোনালি ওই সময় প্ল্যানিংটা ছিল, কারণ আমি তখন ফুল টাইম চাকরি করতাম, আবার এমবিএও করতাম ইভিনিং আইবিএতে। তো যেটা ছিল এত পড়ার টাইম পেতাম না, সো যেটা করেছিলাম যে ইংলিশ আর ম্যাথসটার উপরে বেশি ফোকাস করে। প্রতিটা ফার্স্ট বয়ের কমন ডায়লগ যখন ওরা পাবলিক প্ল্যাটফর্মে যায়,
অনেক ব্যস্ততা ছিল, বেশি পড়ার সুযোগই পেতাম না, বেশি পড়াশোনা করতাম না, কিন্তু ফার্স্ট হয়ে গেলাম। না না আইমান, আমি পড়ছি অনেস্টলি, আমি খুব প্রিপারেশন যদি বলো নিয়েছি হচ্ছে আমি রিটেনের জন্য আমি বেশ ভালোই প্রিপারেশন নিয়েছিলাম কোয়াইট ফ্র্যাঙ্কলি। কিন্তু প্রিলির জন্য যেটা ছিল, ম্যাথস আর ইংলিশ আমাকে অনেক হেল্প করছে ওই সময়, ওই অ্যাডভান্টেজটা থাকার কারণে। আর আর যেহেতু তুমি জানো মার্ক ডিস্ট্রিবিউশনে যদি আমরা যাই, তাহলে বাংলাতে থাকে 35, ইংলিশে 35, ম্যাথস আর মেন্টাল অ্যাবিলিটি অ্যানাদার 30, সো 70 আর 30 100। তো আমার Right. টার্গেট ছিল যে এই 100-র মধ্যে অ্যাটলিস্ট 70 বা 75 আমি কারেক্ট করব। তো যার ফলে হইতো কি, পরবর্তী যে 100 মার্ক ছিল ওইটার উপর আমার প্রেশারটা অনেক কমে যেত। আর এখানে জাস্ট তিনটা সাবজেক্ট, তো একটু ফোকাস করে পড়াটা খুব ইজি ছিল। বুঝতে পারছি। এবার যদি আমি কয়েকটা হ্যাকস বা টিপসে আসি, যে এবার যারা এক্সাম দিচ্ছে, অফকোর্স বেশি বেশি করে পড়লে বেশি বেশি চান্স হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। আমি যত কষ্ট করব আমার চান্স পাওয়ার কোয়ালিটি বাড়বে, বাট তাও সিয়ামের জন্য এবং ভাইয়ের জন্য 5টা টিপস বা ট্রিক, যেই জিনিসগুলো তোর প্রিপারেশনে সব থেকে বেশি হেল্প করছে সিয়াম। আচ্ছা, আমি বলবো যে আমার পিছনে অনেক হেল্প করছে একটা বিষয়, সেটা হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো আমি খুব গুরুত্ব দিয়ে সলভ করেছি। কারণ বিসিএস এ আগের বছরের কোয়েশ্চেন এক্স্যাক্টলি রিপিট না হলেও কিছু কিছু কোয়েশ্চেন রিপিট হয়। যেমন বিজ্ঞানে কিছু প্রশ্ন বারবার আসে, সাধারণ জ্ঞানে খুব রেয়ারলি কিছু প্রশ্ন বারবার আসতে পারে, অঙ্কে একই ধরনের অঙ্ক বারবার আসে। তো আমি যেটা করেছি, দশম থেকে একদম আমি ছিলাম 37তম বিসিএস, 36তম বিসিএস পর্যন্ত সকল বিসিএস এর সকল প্রশ্ন মনোযোগ দিয়ে দেখেছি, বারবার পড়েছি প্রশ্নগুলো। অঙ্ক বা বিজ্ঞান বা যাই হোক অবশ্যই শেখার চেষ্টা করেছি। দ্বিতীয়ত আরেকটা জিনিস চেষ্টা করেছি, প্যাটার্নটা বোঝার চেষ্টা করেছি, কি ধরনের প্রশ্ন আমার আসতে পারে। ধরেন আমি একটা সাধারণ জ্ঞানের একটা টপিক পড়ছি, ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এটা নিয়ে তো অনেক কিছুই পড়া যায়। কিন্তু আমি যে দেখার চেষ্টা করেছি যে বিসিএস এর পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো আসে। যেমন এমন হতে পারে যে প্রধানমন্ত্রীদের নাম খুব বেশি করে আসে, বা আমি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টা দেখি, মুক্তিযুদ্ধ নিয়ে তো অনেক কিছু পড়ার আছে, কিন্তু আমি আগে দেখতে চেষ্টা করছি যে বিসিএস এ কোন ধরনের প্রশ্নগুলো আসে বেশি। তখন সেই রাইট। অনুযায়ী আমি যখন আমি পড়তাম মাথায় রাখতাম যে এই প্রশ্নটা আগে এসেছে, তো এরকম একটা প্রশ্ন আবার আসতে পারে। এই ধরনের কিছু বিষয় আমি রাখার চেষ্টা করেছি। আর আর কি হ্যাকস তো কাজে লাগছিল? আচ্ছা, আরেকটা আমি বলবো, এখন যদি স্পেসিফিক্যালি বলি যে ইংরেজির ক্ষেত্রে দেখা যায় যে আমার ইংরেজিতে আমার মোট মার্কস আছে 35, তার মাঝে আমার ব্যাকরণ এবং যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ আছে 20 মার্কস। এই ল্যাঙ্গুয়েজের 20 মার্কসটাকে আমি টার্গেট করেছিলাম, এবং সাহিত্যের 15 মার্কস আমি টার্গেট করেছিলাম। তো ল্যাঙ্গুয়েজের 20 মার্কসের মধ্যে আমি যেটা বলতে চাইছি যে এখানে ইংলিশ ওয়ার্ড আসে অনেক সময়। তো আমার আসলে ইংলিশ ওয়ার্ড পড়তে আগে থেকে ভালো লাগতো। আমি তো নটরডেম কলেজে পড়তাম, তখনই আমি মূলত ইংলিশ ওয়ার্ড পড়ি, সেটা আমার বিশেষ এসে কাজে দিয়েছে। আমি মনে করি ইংলিশ ওয়ার্ডটা যদি রেগুলারলি পড়া যায়, বা ইংলিশ গ্রামারটা যদি রেগুলার চর্চায় রাখা যায়, এটা আসলে পরীক্ষার আগে 3 মাসে 6 মাসে পড়ে কঠিন। আমি মনে করি যে রেগুলার একটা ইংলিশ ওয়ার্ড, ইংলিশ গ্রামারের চর্চা থাকলে পরীক্ষায় এটা একটা ভালো সুবিধা দেয়। সেইভাবেই বলতে চাই অঙ্কের ক্ষেত্রেও, অঙ্কটাও যদি একটু চর্চা রাখা যায়। ওয়ারিশ ভাই, আপনার ক্ষেত্রে কম পড়ে কেমনে ভালো করা যায়? আচ্ছা, আমার ক্ষেত্রেও কিছু জিনিস মিলে যাবে, ও যেটা বললো কম কম পড়ে ভালো করা। আমার একটু কানেকশন একটু ডিসরাপশন হচ্ছে তোমাদের কথা শুনতে, বাট যতটুকু সেটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো যেটা হচ্ছে কম পড়ে বেশি পড়ার, যেটা আমি ফলো করছি, আমি আমার স্টোরিটা বলবো, কারণ অবভিয়াসলি আমি যেটা বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের জন্য আসলে টিপস বলো, স্ট্র্যাটেজি বলো, ডিফারেন্ট, এক একজনের জন্য এক একটা। ছিল তোমার বিগত বছরের সবগুলা প্রশ্ন আমি সবার আগে পড়ে ফেলতাম, ছিল মানে ইটস মানে 100% যে কেউ বলবে এটা স্ট্র্যাটেজি, যে আগের বছর সব কোশ্চেন পড়তে হবে। সেটা হচ্ছে তোমার বিসিএস এর যে ডাইজেস্ট আছে একটা প্রিলিমিনারি ডাইজেস্ট, প্রফেসরস বা অ্যাসিওরেন্স যেটাই বলো, তো ওখানে যেটা করতাম ওইটা আমি খুব ভালো করে পড়ে ফেলতাম, স্পেশালি বাংলা আর ইংলিশ পার্টটা, এবং সেখান থেকে কিন্তু বেশ কোশ্চেন অলমোস্ট আমি বলবো যে অনেক ভালোই কমন পেয়েছিলাম। আর আরেকটা যেটা ছিল, যেটা ইট ওয়াজ লাইক আ ওয়ান্ডার ফর মি, যে আমি একটা পার্ট থাকে বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনে, সেটা হচ্ছে তোমার সুশাসন ও নৈতিকতা। তো ওখানে আমি কিন্তু 10টা কোয়েশ্চেনই আমি কমন পাইছিলাম, ওই একটা ডাইজেস্ট করছিলাম ওখান থেকে, সো সেটা অনেক হেল্প করছে। বাট মেইন যেটা ছিল যে সব না পড়ে জাস্ট একটু নিজের স্ট্রেংথটা যাচাই করে একটু পয়েন্ট আউট করা যে কোন কোয়েশ্চেনটা পড়বো,
কোন জায়গাগুলো আমি জোর দিব, এবং সেটার উপরে পড়াটাই আমার কাছে মনে হয়েছে এটা বেশি জরুরি। নাইস। এন্ড কোন পার্টিকুলার স্ট্র্যাটেজি যেটা আপনাকে অনেক হেল্প করছে, কারণ আপনি ফার্স্ট হয়েছেন, মানে বিসিএস চান্স পাইলে মনে করেন খুশি, সেখানে আপনি ফার্স্ট হয়েছেন, মানে আপনি আপনি অমানুষ, মানে এটা তো এই অমানুষ কেমনে হয়েছেন বুঝান তো একটু দেখি। আহ, আইমান আসলে পাবলিক প্ল্যাটফর্মে না পাঠাইলেও হয় না, এটা এটা ছিল এটা ভালো অর্থে। আমি তোমার বারবার বলছি যেটা, যে প্রিলিমিনারি কিন্তু ইটস দ্য ফার্স্ট স্ক্রিনিং প্রসেস, ওকে? হ্যাঁ সো তুমি যদি এন্টায়ার প্রসেসটা ফলো করো, প্রিলিমিনারিতে ধরো 4 লাখ 5 লাখ মানুষ বিসিএস দেয়, হ্যাঁ এবং এটা আমি অনেক ফান করে অনেক সময় বলি যে পৃথিবীতে ধরো প্রায় অনেক দেশ আছে যেই দেশে 5 লাখ মানুষ নাই, ফর এক্সাম্পল মালদ্বীপস। হ্যাঁ, সো অনেক দেশ আছে যেখানে 5 লাখ মানুষ নেই, আমাদের কিন্তু 5-6 লাখ মানুষ বিসিএস পরীক্ষা দিচ্ছে, সামনে তো আরো বেশি দিবে। তো যেটা ছিল প্রিলিমিনারি ইজ দ্য ফার্স্ট স্ক্রিনিং প্রসেস, এইটা হচ্ছে তোমাকে ফার্স্ট কোয়ালিফাই করাবে রিটেন পরীক্ষার জন্য, এটা মার্কস কিন্তু কোথাও যোগ হয় না, রাইট। ঠিক আছে? সো এটা জাস্ট ইয়েস অর নো, ইয়েস কার্ডের মতন একটা। তো প্রিলিমিনারিটা পড়েছি ওইভাবেই, বাট মেইন আমার প্লাস পয়েন্টটা ছিল রিটেন এবং ভাইবা। তো প্রিলির জন্য যেটা করতাম সেটা হচ্ছে তোমার অবভিয়াস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল, কিন্তু আমি প্রত্যেকটা টপিক, সিলেবাসের টপিকগুলো ধরে ধরে আমি ইন্টারনেটে টপিকগুলো বোঝার চেষ্টা করতাম। হ্যাঁ, যেমন ধরো সবাই হয়তো একটা বই সাধারণ জ্ঞান ধরে পড়তেছে, ধরো চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, এটা মানে বিসিএস আমার মনে হয় এটা থাউজেন্ড টাইম আসছে, যদিও 1000 বিসিএস এখনো হয় নাই, 40টা হয়েছে মাত্র। তো আমার মনে হয় 40টা বিসিএস এর মধ্যে 10-12টাই কোশ্চেনটা আসে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, প্রবাবলি 1907। তো এখন ধরো একজন হয়তো এটা পড়ে গেল 1907, বাট আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে 1907 ঠিক আছে, বাট আসলে চর্যাপদ জিনিসটা কি, এটা নিয়ে একটু ইন্টারনেটে পড়া বা কোনো একটা ভিডিও ইউটিউবে দেখা। কারণ আমরা কিন্তু অনেক কিছু, এটা আইমান এটা নিয়ে খুব ভালো বলে, ট্রেনিং স্কুলে আমি দেখছি যে মানে যখন আমরা কোনো কিছু দেখি বা এক্সপেরিয়েন্স করি তখন কিন্তু এটা আমরা আরো বেশি রিটেইন করতে পারি ওই ইনফরমেশনটা। তো আমার এটা একটা বড় আমার হেল্পফুল ছিল এই জিনিসটা, যে আমি যে কোনো টপিক আমি চেষ্টা করতাম ওইটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কি, এটার আসলে কি বলা হয় সেটা বলতো। যেমন উদ্ভাসে একটা কথা আমরা সবসময় বলতাম যে না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাগে ধ্বংস করে। তো ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা কি, আমি কেন পড়তেছি। তো ওইটা আমাকে খুব হেল্প করছে ওই সময়টাতে। ভাইয়া আপনাদের জন্য কতগুলো র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আছে, সো এইটা নিয়ে আমার যে Shoot. কোয়েশ্চেন, হ্যাঁ শুট করব, দুইজনকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? অলরাইট। Okay. প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে। বিসিএস এ ভালো করতে হলে আচ্ছা। কখন থেকে পড়াশোনা শুরু করা উচিত, এই বিষয়ে কিছু বলবেন? কখন থেকে? আহ, আচ্ছা আমি এটা একটু সিয়াম সরি, আমি এটা একটা ইয়া করি, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফ্রি টাইমটা বাসায়, যেহেতু আজকে অফিসে মাঝে মাঝে যেতে হয়, বাসা থেকে কাজ করি, তো ফ্রি টাইমে যেটা করি আমি কিন্তু এখন ওই টেনমি স্কুলের ভিডিও দেখে আমি কিন্তু ভিডিও এডিট করা শিখতেছি। তো আমি কিন্তু ইদানিং ভিডিও বানানো শুরু করছি আইমান, সো ইউ গট রিয়েল চ্যালেঞ্জ ম্যান। তো যেটা হইছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছি যে আসলে ভার্সিটির প্রথম 3 বছরে কি করা উচিত, একটা হ্যাঁ। ছেলে বা মেয়ে সে পড়াশোনার পাশাপাশি কি কি করবে। তো ওখানে আমি যে অনেকগুলা ডুজ বলছি যে কি কি করবে, বাট কি করা উচিত না সেখানে আমি প্রথমেই বলছি প্রথম 3 বছরে ভাই বিসিএস এর বই ধরো না, কারণ লাইফটা সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে বন্দি করার জিনিস না। হ্যাঁ, তুমি এটা যদি টার্গেট থাকে ফাইনাল ইয়ারে যে, ফোর্থ ইয়ারে যে তুমি এটা শুরু করো, তুমি বাকি এই 3 বছর তুমি তোমার অ্যানালিটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, ইংলিশ গ্রামার, কিছু অন্য কোনো টেকনিক যদি শিখতে হয় সেগুলা শিখো, যেটা তোমার ভবিষ্যতে কাজে দিবে। তো আমার কাছে মনে হয় ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন শুরু করা উচিত। ওকে, ফোর্থ ইয়ার। আর সিয়াম? সিয়াম? ভাই আমি ওয়ারিসুল ভাইয়ের সাথে একমত। আমাদের সাইফুর রহমান টুটুল ভাই যে প্রশ্ন করেছে কবে থেকে পড়া শুরু করা উচিত, আমি আর আইমান দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা আইবিতে পড়েছি, তা আইমানও দেখেছি আমিও দেখেছি। ফোর্থ ইয়ারে যখন আমরা পড়তাম তখন আমরা আইবি এর বাইরের অনেক ডিপার্টমেন্টের আমাদের বন্ধুরা ওরাও দেখতাম যে হলে অথবা লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় বিসিএস এর পড়া পড়ছে, এবং আমিও মনে করি যে ফোর্থ ইয়ার একটা ভালো সময়। ভাই আসলে ফোর্থ ইয়ার বলতে যেটা আসলে যার যেটা যখন সুবিধা হয় অবশ্যই, কিন্তু আমি অবশ্যই বলবো যে Exactly. বিশ্ববিদ্যালয়ের জীবনের শেষ হওয়ার আগেই যদি একটু টাচে থাকা যায়, কারণ বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেলে দেখা যায় যে আমি ক্লাসও করছি না অথবা জব পেতে যদি কিছু সময় লাগে, তখন আসলে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে। তার আগে যদি আমি পড়াটা শুরু করে দিই, পরে একটা গতিশীলতা চলে আসে,
তখন এই ফ্রি টাইমটা আমি পূর্ণদমে পড়তে পারি। তো আমি ভাইয়ের সাথে এগ্রিড, বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে আমি পড়া শুরু করে দিলাম এবং তারপর পুরোদমে পড়লাম। এবং অবশ্যই আমি বলবো প্রিলিমিনারি পরীক্ষার, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগে যে আমাদের গ্যাজেট প্রকাশ হয়, যখন বলা হচ্ছে যে আমাদের এত তারিখে পরীক্ষা হবে, তখন থেকে তো পুরোদমে পড়তে হবেই। আমি বলবো যে আপনারা যে যেখানে আছেন না কেন, যদি আপনারা বিসিএস এর প্ল্যান মাথায় থাকে আপনাদের, আপনারা আপনাদের নিজেদের পড়াশোনা বা সবকিছু ব্যালেন্স করে এখন থেকে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন। Nice. প্রত্যেকের প্রিপারেশনের সিয়ামের সাথে আমি একটু অ্যাড করি আইমান, সেটা হচ্ছে ও যেটা বললো এক্স্যাক্টলি, যে যখন ডেটটা অ্যানাউন্স করবে যে প্রিলিমিনারি পরীক্ষাটা এত তারিখে হবে, যেদিন অ্যানাউন্স করলো ওই দিন থেকে তোমার বলা যায় বিসিএস এর প্রিলিমিনারি স্লগ ওভার শুরু হইলো। ওই টাইমটা অনেক ইম্পর্টেন্ট, মানে এর আগে সে সারা জীবন যাই পড়ুক না কেন, ওই লাস্টের ওই মোমেন্ট গুলা খুব ইম্পর্টেন্ট। ওই সময়গুলো আসলে ভালোভাবে কাজে লাগানোটা খুবই জরুরি। অসম। আমার দ্বিতীয় প্রশ্ন চলে যায়, এক নিঃশ্বাসে উত্তর দিতে হবে বাস। রেডি? এন্ড যাদের প্রশ্ন আছে কমেন্ট সেকশনে দ্রুত। সেকেন্ড কোশ্চেন, বিসিএস এর জন্য কোন বইগুলো সবচেয়ে বেশি সহায়ক? সিয়াম? সবচেয়ে বেশি সহায়ক বলতে বিসিএস এর যেসব গাইড গুলো আছে বাজারে, এই গাইড গুলো আসলে অনেক বছর ধরে আছে এবং অনেকগুলো সংস্করণও হয়েছে। আমি বলবো এই গাইড গুলো বেশিরভাগই ভালো। বিশেষ করে যেসব প্রিলিমিনারি ডাইজেস্ট গুলো আছে, এই ডাইজেস্ট গুলো হবে আমার মূল টেক্সট বুক। যে কোনো প্রিলিমিনারি ডাইজেস্ট, যে কোনো কোম্পানির, যেটা আপনার পছন্দ মতো কোনো কোম্পানির, সেটা হতে পারে অ্যাসিওরেন্স, হতে পারে প্রফেসরস, প্রিলিমিনারি ডাইজেস্ট হবে আমার মূল টেক্সট বুক। আবারও বলছি, প্রিলিমিনারি ডাইজেস্টটা আমি ভালো পড়বো। এছাড়াও আমার 9-10 অর্থাৎ মাধ্যমিক এর কিছু বোর্ডের বই আছে, বোর্ডের বইগুলো আমার জন্য সহায়ক হবে। আমরা কিছুক্ষণ পরে একটু স্পেসিফিক্যালি যেতে পারি। মূলত বিশেষ প্রিলিমিনারি ডাইজেস্ট। র‍্যাপিড ফায়ার। নেগেটিভ মার্কিং কমানোর ট্রিক্স জানতে চাচ্ছেন ফাতেমা ইসলাম। উনি বলছেন যে 200-তে 25 থেকে 30 হয়ে যায়, মানে উনি বলতে চাচ্ছেন যে নেগেটিভ মার্কিং অনেক বেশি হয়ে যায়। বিসিএস এ নেগেটিভ মার্কিং প্রতিটা সঠিক উত্তরের জন্য +1 আমি পাচ্ছি এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং পাচ্ছি 0.5 করে। তো এই নেগেটিভ মার্কিং কমানোর জন্য আমরা বলবো যে আপনি 200টা প্রশ্নের মধ্যে আপনি কখনোই সব প্রশ্ন পারবেন না। আপনি কয়টা প্রশ্ন উত্তর অ্যাটেম্প্ট করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমার এক বন্ধু আমার সাথে পরীক্ষায় 200-র মধ্যে 200টা প্রশ্নই অ্যাটেম্প্ট করেছে, আবার আরেকজন ধরে নেওয়া যাচ্ছে সে 100টা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে। আমার ধারণা এই দুজনের কারোরই হওয়ার সম্ভাবনা কম। যেটা করা উচিত, পরেশ ভাই মনে এগ্রি করবেন, পরীক্ষার প্রশ্ন বুঝে 140 থেকে 180 এর মধ্যে অ্যান্সার করা উচিত। আপনি যদি 150-100 জি। আমি আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে, যেটা আমি 100% শিওর অ্যান্সার করবই, বাট যেটাতে আমি 50-50 শিওর যে হয়তো দুইটা অপশনের মধ্যে আমি কনফিউজড, তখন তো আমাকে রিস্ক নিতেই হবে। গট ইট। বাট যেটা একদমই শিওর না সেটা দাগানোর কোনো মানে নেই, এমনকি যেটা তিনটায় একটা সেটাও আমার পক্ষে দাগানোটা উচিত না। সিজিপিএ ম্যাটার করে? সিজিপিএ ম্যাটার করে, এটা প্রশ্ন করেছেন মাহবুব হাসান তুষার। নো। র‍্যাপিড ফায়ার। অলরাইট, নেক্সট। তাড়াতাড়ি উত্তর দিতে হবে বস। এগুলা ম্যাথে দুর্বল, এই ক্ষেত্রে ম্যাথ কখন থেকে শুরু করা উচিত? পরীক্ষার অন্তত 9-10 এর বই প্রথমে দেখতে হবে। না ভাই, উনি কোশ্চেন কখন থেকে শুরু করা উচিত ম্যাথ? হ্যাঁ, ও কখন থেকে? হ্যাঁ সিয়াম বলো। আমি বলবো যে অবশ্যই পরীক্ষার যখন ডেট দিয়ে দিল, আমার সামনে বেশি দিন সময় বাকি নেই, তখন তো আমি পুরোদমে ম্যাথ করবই। যদি সম্ভব হয় মিনিমাম পরীক্ষার যত আগে থেকে ম্যাথ শুরু করতে পারি। ডিপেন্ড করে আমার পার্সোনাল দুর্বলতার উপর। আমি যদি ম্যাথে দুর্বল থাকি, আমার এখন থেকেই অল্প অল্প করে ম্যাথ শুরু করে দেওয়া উচিত, কারণ আমি অন্তত আমার যতদিন সম্ভব আমার ম্যাথটা প্র্যাকটিস করা উচিত। তাতে উত্তরটা হওয়া উচিত। যে কোশ্চেন আমি জানতাম যে আসবে, দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত এবং কোন সময়? এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে। 24 ঘন্টা পড়তে পারেন, আধা ঘন্টাও পড়তে পারেন, আপনার যতটুকু দরকার। না না, এই উত্তর দিলে হবে না ওয়ারিশ ভাই, আপনাকে বলতে হবে কয় ঘন্টা। ওইটা প্রিলির আগে, প্রিলিমিনারি যখন ডেটটা অ্যানাউন্স করে যে অমুক তারিখে প্রিলিমিনারি হবে, তারপরে আমার কাছে মনে ওই ডেটটা অ্যানাউন্স হওয়ার পরে প্রতিদিন অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়া উচিত। এটা আমি জেনারেল প্রেসক্রিপশন দিলাম, যদিও আমি এটা ফলো করি নাই, ঠিক আছে, আমার স্টুডেন্ট ডিফারেন্ট, কিন্তু এটা করা উচিত আমার কাছে মনে হয়। যে কারো এটা করা উচিত, বা আরো বেশি করলে কোনো সমস্যা নাই। ফেসবুকে মানুষজন বলে মিনিমাম 6 ঘন্টা। ভাই যেটা বললেন যে আমার পরীক্ষা যখন আর মাত্র কয়েক মাস বাকি, তখন আমি যদি
মিনিমাম 6 ঘন্টা করে পড়ি, তাহলে আমি ভালো মতো সিলেবাস কভার করতে পারবো। অলরাইট ভাইয়া, ব্যাংক এবং বিসিএস একসাথে প্রস্তুতি নিব কিভাবে? অলমোস্ট দুইটা সেম। ব্যাংকের পরীক্ষায় যে আছে জেনারেল নলেজ একটু কম আসে, বাংলা বিষয় এরকম কোশ্চেন আসে না। তো মোটামুটি ব্যাংক কভার করলে বিসিএস এর বলা যায় যে 50% অটোমেটিক কভার হয়ে যায়। সো আচ্ছা, বিসিএস টা বলা যায় আমার মতে কম্প্রিহেন্সিভ। কিন্তু এখানে ব্যাংকের ক্ষেত্রে অঙ্কটা এবং ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি বলবো ইংরেজি ওয়ার্ড পড়া, ইংরেজি গ্রামার পড়া এবং অঙ্ক, এই তিনটা যদি আমি খুব ভালো মতো পড়ে ফেলি, ব্যাংকের পড়াটাও হয়ে যাবে, বিসিএস এর জন্য পড়া হয়ে যাবে। তো এই তিনটা একসাথে পড়া উচিত ব্যাংক এবং বিসিএস এর জন্য। নেক্সট কোয়েশ্চেন, বিসিএস এ পড়ার সহজে মনে রাখার কৌশল কি? বুঝে পড়তে হবে আর বারবার পড়তে হবে, মুখস্থ করা যাবে না, বারবার ইনফরমেশন গুলো পড়তে হবে। আজকে বললাম, কালকে বললাম, পরশু বললাম, এভাবে পড়তে হবে। জাস্ট রিভিউ করা, কয়েকদিন পর পর রিভিউ করা। ওকে, সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে না, এটা কি করা যায়? মনেও থাকে না। ওকে, এটা প্রথম কথা হচ্ছে সাধারণ জ্ঞান কিন্তু সব মিলাই যদি আমি ধরি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 30 আর 20 50 নম্বর। তো এই 50 কিন্তু মিনিমাম প্রিপারেশন নিয়েও বিসিএস এর প্রিলিতে কোয়ালিফাই করা সম্ভব। ঠিক আছে? আর সাধারণ জ্ঞান যদি আমি খেয়াল করি, তাহলে আমি যদি লাস্ট 5-6 বছরের কোশ্চেন অ্যানালাইজ করি, তাহলে আমি দেখবো যে এই 50টা সাধারণ জ্ঞানের মধ্যে 40টার মতোই একদম পার্মানেন্ট সাধারণ জ্ঞান, যেগুলো কখনো চেঞ্জ হবে না, যেমন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? কিন্তু বাকি 8-10টা থাকে যেগুলো হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস। সো ওই জায়গাটা যদি একটু অ্যানালাইজ করে পড়া যায়, এটা মনে রাখা ইজি। বাট সাধারণ জ্ঞান যদি কারো পড়তে খুব বেশি কষ্ট হয়, তাহলে আমার কাছে মনে হয় তার বাংলা, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথস, এই জায়গাগুলোতে জোর দেওয়া উচিত। আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে, আসিফ আহমেদ অভি ভাইয়ের প্রশ্নের উত্তরে, যে সাধারণ জ্ঞান বলতে আসলে আমরা যেটা বুঝি, আপনি আসলে বিসিএস সিলেবাসটা, প্রিলিমিনারি সিলেবাসটা একটু দেখেন, দেখবেন এখানে আলাদা করা আছে যে কোন ধরেন সংবিধান। সাধারণ জ্ঞান না পড়ে আপনি সংবিধানটাই পড়েন, বাংলাদেশ বিষয়গুলি সংবিধানে 3 মার্কস আছে, আপনি সংবিধানটা মুখস্থ করে ফেলেন। অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ 47 থেকে 71, আপনি এই পার্টটা পড়ে ফেলে আপনার 5 মার্ক কমন পড়বে। তো আপনি সাধারণ জ্ঞান ওভারঅল পড়তে না পড়ে আপনি সিলেক্টিভ ভাবে পড়েন, উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, এগুলো ভালো করে পড়েন। নেক্সট কোয়েশ্চেন, ক্যাডার চয়েস নিয়ে কিছু সাজেশন। সো ওয়ারিশ ভাই ফরেন, সিয়াম পুলিশ। সিয়াম, হোয়াটস ইওর সাজেশন? আমার সাজেশন হচ্ছে ক্যারিয়ার চয়েসের জন্য এমন ক্যারিয়ার চয়েসে দেওয়া উচিত যেটা আপনার এবং আপনার নিজের পছন্দ। আমি আমার ক্যারিয়ার চয়েসটাই বলি, আমার প্রথম চয়েস ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় চয়েস ছিল পুলিশ ক্যাডার, তৃতীয় চয়েস ছিল প্রশাসন ক্যাডার। এই তিনটাই মূলত সাধারণত মানুষের ক্যারিয়ার চয়েসের টপ 3-এ থাকে। আপনি কোনটা একে দিবেন, কোনটা 2-এ দিবেন, এটা অবশ্যই আপনার ব্যাপার। তবে আমি বলবো সব ক্যাডার অবশ্যই ভালো, সব ক্যাডারে দেশের উপকার করা যায়, দেশের মানুষের জন্য কাজ করা যায়। তো আপনি নিজের কথা ভাববেন যে আপনি কোন ক্যাডারে ভালো করতে পারেন, আপনি কোন ক্যাডারটায় আপনি ভালো করতে পারবেন, সেটা চিন্তা করলে আপনার জন্য ক্যাডার চয়েসটা দেওয়া ইজিয়ার হবে। এখানে প্যাশনটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা মনে হয় যে আমি আসলে, যেটা সিয়াম বললো, যে কোথায় কাজ করতে চাই, আমার হৃদয়টা কোথায় টানে, সেই অনুযায়ী আসলে ক্যাডার চয়েসটা সাজালে সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, ট্রু। নেক্সট কোয়েশ্চেন, পড়া শুরু করার সময় কি শুধু প্রিলি নিয়ে পড়বো নাকি রিটেনও পড়া শুরু করে দেব? ওয়ারিশ ভাই একটু একটা কথা বলেছিলেন যে প্রিলিমিনারি কিন্তু আমার পাশ করলেই হয়, এর মার্কস কিন্তু অ্যাড হয় না। তো আবার আমি বলবো যে প্রিলিমিনারিতে আমরা যদি দেখি যে কজন বিসিএস দিচ্ছে এবং কজন প্রিলিমিনারিতে টিকছে, প্রতি বছরই বিসিএস দেওয়ার সংখ্যা বাড়ছে, 4 লাখ 5 লাখের কাছাকাছি চলে যাচ্ছে, এবং প্রিলিমিনারিতে টিকছে অনেক কম, 10,000 15,000-এর মধ্যে। তা আমরা মনে করি প্রিলিমিনারিটা পার করলে তারপরে রিটেনের জন্য কিছুটা পড়া যায়, প্রিলিমিনারির উপরই প্রথমে ফোকাস করা উচিত। ওকে, ওয়ারিশ ভাই অন্য কিছু বলবে, অসুবিধা নাই। আমরা নেক্সট কোয়েশ্চেন, সুশাসন ও মূল্যবোধের জন্য বেসিক কোনো বই আছে কি? আমি যেটা করেছিলাম, বিসিএস ডাইজেস্ট যেটা ছিল, ওই ডাইজেস্টের 5টা পেজ আছে, 5-6টা পেজ, ওইটা ভালো করে পড়ছিলাম, কারণ এখানে 10 মার্কস। সো খুব বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই, ওই 5-6টা পেজ ভালো করে পড়লেই মোটামুটি 6-7 পাওয়া যায়। ম্যাথ প্রিপারেশন নিয়ে কোনো আলাদা করে কিছু বলতে চান? ম্যাথসের জন্য যেটা করতে হবে, 9-10-এ পুরানো যে পাটিগণিত বই ছিল ওইটা একটু পড়তে হবে, সলভ করতে হবে, বীজগণিত বইটা সলভ করতে হবে, এবং কিছু কিছু টপিক আছে যেগুলা ধরে ধরে ইন্টারমিডিয়েটের ম্যাথস বই সলভ করতে হবে। এটা খুবই জরুরি, কারণ ম্যাথস ছাড়া চলবে না। ম্যাথস যদি খারাপ হয়, আলটিমেটলি ভালো ক্যাডার, মানে আলটিমেটলি ফাইনালি সিলেক্টেড হওয়া কিন্তু টাফ। হ্যাঁ, সো এই কারণে যেটা আমি সবসময় বলি যে ওই 9-10-এর অঙ্ক বই তো সলভ করতেই হবে, পাশাপাশি আইবি এর এমবি এর কিছু গাইড আছে,
ওগুলা সাইফোর্স মেন্টরস এর কিছু বই আছে, ওই বইগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে। ওগুলা বারবার যদি কেউ প্র্যাকটিস করে তার জন্য হয়ে যাবে। বাট যে কথাটা বারবার বলি যে ম্যাথসে 15 নাম্বার হইলেও ভাই ম্যাথস কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল বি দ্য ডিসাইডার, ম্যাথস আর ইংলিশ। কারণ রিটেনে গেলেই কিন্তু ম্যাথস আর ইংলিশে মার্কসও বেড়ে যাচ্ছে। আর প্রিলিতে তো আমরা জানি 35 নাম্বার ইংলিশে আর ম্যাথসে সব মিলে 30, 15-15-30। এই বিষয়ে আমি Alright. একটা কথা বলতে চাই। হ্যাঁ, জ্যামিতি নিয়ে অনেকে ভয় পায়। জ্যামিতিতে আসলে 15-র মধ্যে 3 মার্কস আছে। তো আমি মনে করি যে জ্যামিতি নিয়ে যদি বেশি ভয় পান, জ্যামিতিটা পরে পড়লেও হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, বইয়ের পড়াগুলো কি লিখে লিখে নোট করে পড়া উচিত? আর যদি তাই হয় এত সময় কই পাওয়া যায়? নোট করলে বই দাগায় পড়তে হবে, ভাই একটা সহজ বই সলিউশন দাগায় দাগায় পড়তে হবে। আচ্ছা, নেক্সট, গুছিয়ে কেমনে পড়বো বুঝতেছি না, সব তো এলোমেলো লাগে, রুটিন থাকলেও ফলো করা হয় না, কি করা যাবে ভাইয়া? গুছিয়ে কেমনে পড়বো বুঝতে পারছি না। এটা হচ্ছে লাস্ট ইয়ার্স এর কোয়েশ্চেন্স গুলা, যিনি এটা কোয়েশ্চেনটা করেছেন আপনি লাস্ট ইয়ার্স এর 6-7 বছরের কোয়েশ্চেনটা একটু সলভ করেন। সলভ করে আপনি আগে দেখেন কোন জায়গাতে আপনি ভালো পারতেছেন, কোন জায়গাতে আপনি স্ট্রাগল করতেছেন। সেই অনুযায়ী আপনি একটা প্ল্যান দাঁড়া করান। যে আমার ধরেন বাংলাতে আপনার যদি খুব খারাপ অবস্থা থাকে, ভালো করছেন না, আপনি বাংলার ওইটা দেখে সিলেবাসটা দেখে একটা প্ল্যান দাঁড়া করান, আমি বাংলায় বেশি টাইম দিব। যদি আপনার ম্যাথসে ভালো থাকে ম্যাথসে একটু কম টাইম দেন। এভাবে একটা রুটিন যদি করে ফেলতে পারেন মোটামুটি 6 মাস বা 1 বছরে, দ্যাট উইল ইজি ফর ইউ। ভাইয়া, আমাদের রুটিন ফলো করতে কোনো কষ্ট হচ্ছে। জায়গা থেকে প্রায় 3,500 মানুষ আছে, সো আমরা কয়েক হাজার কোয়েশ্চেন পেয়ে গেছি, আমাদেরকে র্যাপিড ফায়ারটা একটু ফাস্টার করা যায়, তাহলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা একজন একজন করে যাই, অবশ্যই বেটার। অলরাইট, নেক্সট, এটা সিয়ামের জন্য, চোখের কি কোনো ন্যূনতম পাওয়ার আছে? না, চোখের কোনো ন্যূনতম পাওয়ার নেই। একটা স্বাস্থ্য পরীক্ষা আছে, বাট এখানে চোখের পাওয়ারের কোনো সমস্যা নেই। আপনি যদি পড়াশোনা করে আসতে পারেন এতদূর, তার মানে আপনার চোখে মিনিমাম পাওয়ারটা আছে, তার মানে এটা চিন্তার কোনো কারণ নেই। আপনারা পুলিশ কার্ডে দিতে পারেন চয়েস। আচ্ছা, ন্যূনতম কত এটা নিয়ে আই গেস ওয়ারিশ ভাই বলেছে, তাও যদি আরেকবার বলে নেন। ন্যূনতম কত পেলে প্রিলিমিনারিতে টেকা যায়? মিনিমাম এটা মার্কস পরীক্ষা টু পরীক্ষা ভ্যারি করে, বাট নরমালি 60% প্লাস টার্গেট করা উচিত। অর্থাৎ অলরাইট, 200-তে মিনিমাম 120 এর কাছাকাছি। সিয়ামের জন্য এই কোয়েশ্চেন, ইংরেজি গ্রামার সাজেস্ট করেন। ইংরেজি গ্রামারের জন্য আমরা যে স্কুলে যে বইগুলো পড়েছি, 10 মিনিট স্কুল খুবই চমৎকার একটা মাধ্যম আমি মনে করি। এবং তাছাড়া আমাদের ছোটবেলায় বইগুলো পড়েছি, চৌধুরী এন্ড হুসেইন, আমাদের স্কুলে যেসব বইগুলো পড়েছে ওই বইগুলো থেকে গ্রামার টপিক পড়া উচিত। এছাড়াও আমার আগের বছরের প্রশ্ন অবশ্যই দেখতে হবে। ইংরেজি গ্রামার জন্য আমার ইন্টারনেট অর্থাৎ 10 মিনিট স্কুল এবং আমার যে চৌধুরী এন্ড হুসেইনের মতো আমাদের স্কুলে যে বইগুলো পড়েছে ওই বইগুলাই যথেষ্ট। ছেলেদের হাইট 5 ফুটের নিচে হলে কি কোনো সমস্যা আছে? না, এরকম কোনো এটা ওয়ারিশ ভাইয়ের জন্য প্রশ্ন। এটা কি পুলিশে সমস্যা হয় কিনা এটা সিয়াম বলতে পারবে, বাট অন্য ক্যাডারে সমস্যা নাই। না, বিসিএস এ তেমন সমস্যা নেই। শিওর, বিসিএস এ সমস্যা নেই। পুলিশের জন্য ডিফারেন্ট, পুলিশের জন্য একটা হেলথ পরীক্ষা আছে, কিন্তু আপনি আচ্ছা, পুলিশ ক্যাডার চয়েসে দিতে পারেন অবশ্যই। বুঝছি। বিজ্ঞানের জন্য কি কি পড়বো? বিজ্ঞানের জন্য কি কি বই? বিজ্ঞানের জন্য আমাদের সবচেয়ে ভালো বই 9-10 এর সাধারণ বিজ্ঞান, ক্লাস 8 এর সাধারণ বিজ্ঞান, এবং যে কোনো একটা ভালো গাইড, সেলফ অ্যাসিওরেন্সের গাইডটা ভালো, এটা পড়তে পারেন। অর্থাৎ 9-10 এর বই, 8 এর বই এবং একটা গাইড মিলিয়ে পড়লে কভার হয়ে যাবে। ভাইবা বোর্ডে ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে? আচ্ছা, এটা একটু পরের কোশ্চেন, বা তাও যদি আমরা অ্যানসার করি। ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজটাতে ফ্লুয়েন্ট হলে আসলে কথা বলতে হবে এবং শুনতে হবে। সো ভাইবা বোর্ডে ফ্লুয়েন্ট ইংলিশে, শুধু বোর্ড না, যে কোনো জায়গায় ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য লিসেনিং স্কিলটা বাড়ানোটা খুবই জরুরি। সেই কারণে প্রথম থেকেই একটু নিউজ শোনা, ইংলিশ কোনো কিছু শোনার অভ্যাস আর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক রেজাল্ট কি ম্যাটার করে প্রিলি, রিটেন অর ভাইভা এট এনি স্টেজ? প্রিলিতে বা রিটেনে ম্যাটার করে না। ভাইভাতে আপনার সাথে যখন কথোপকথন করবে তখন আপনার প্রশ্ন করতে পারে একাডেমিক রেজাল্ট নিয়ে, রেজাল্টটা তো ভালো কেন, এটাও বলতে রেজাল্টটা তো খারাপ কেন। তো সেই প্রশ্নের উত্তরটা আপনি স্মার্টলি হ্যান্ডেল করবেন, তাহলেই হবে। এটা বাদে কোনো ম্যাটার করে না।
কোনো মার্কস অ্যাড হয় না। ইতিহাসের গল্পগুলো কিভাবে সাজাবো? এনিওয়ান এটার উত্তর? ওয়ারিসুল ভাই এই বিষয়ে একটা চমৎকার সাজেশন আমাকে ইতিহাসের দিয়েছেন আমার গল্পগুলো পরীক্ষার সময়। ওয়ারিশ ভাই আপনি কি সাজেশন দিছিলেন সিয়ামকে? সিয়ামই বল, ওয়ারিশ ভাই কানেকশনটা একটু আটকে ইতিহাসের যাচ্ছে। গল্পগুলো কেমনে সাজাবো? ওয়ারিশ ভাই আমাকে সাজেশন দিয়েছিলেন যে আমি যদি রিটেনের সাজাতে চাই গল্প, আমি টাইমলাইনের সাহায্য নেওয়ার জন্য, টাইমলাইন বা সময় চিত্র। এখানে আমি ইম্পর্টেন্ট বছরগুলো উল্লেখ করলাম এক পাশে, এবং অপর পাশে ইতিহাসের গল্পগুলো লিখলাম। তাহলে আমার জন্য লেখা সহজ, পরীক্ষকের জন্য পড়া সহজ, প্লাস খাতাটাও দৃষ্টিনন্দন হবে দেখতে। অর্থাৎ টাইমলাইন ব্যবহার করা, সময় চিত্র। আচ্ছা, পুলিশ নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, শারীরিক হাইট বা ওয়েট, এটার কি তোর কোনো স্পেসিফিক মেজারমেন্ট তো জানা আছে? আমাদের একটা স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, হ্যাঁ। একটা নির্দিষ্ট হাইট এটা এক্সাক্ট হাইটটা আমাকে চেক করতে হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। কোনো কোচিং করছিলি? হ্যাঁ, আমি কোচিং করেছিলাম। আমার বাসা ঢাকাতে। হ্যাঁ। আমি কনফিডেন্স কোচিং সেন্টারে কোচিং করেছিলাম। নাইস। আমি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য কোচিং করেছি এবং ভাইবার জন্য, রিটেনের জন্য কোচিং করি। ওকে, স্বাস্থ্য পরীক্ষায় কি কি হয়? এগুলো আসলে আমাদের ট্রান্সফার পরের অংশ। স্বাস্থ্য পরীক্ষা আপনার দেখা হয় কোনো দুরারোগ্য ব্যাধি আছে কিনা, এটাই মূলত দেখা। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এর একদম লাস্টে? জি, একদম সবকিছু শেষে, সকল প্রসেসের শেষে। আচ্ছা, অলরাইট, আমাদের সাথে আবারও জয়েন করেছে ওয়ারিশ ভাই। তো আমাদের অনেকগুলো কোয়েশ্চেন, আসলে এতগুলো কোয়েশ্চেন আমরা শেষ করে কুল পাবো না। তো আমরা একটা যেটা করি, আমরা বিসিএস এর যে আমাদের স্লাইড ডেকটা বানানো হয়েছে ওইটাতে যদি আমরা চলে যাই, তাহলে বিসিএস এর সম্পূর্ণ আইডিয়াটা একবারে প্রপারলি যাই, তারপর লাস্টে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেখানে যেতে পারবো। সো আমরা তাহলে আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। ওয়ারিশ ভাই, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন গাইডলাইনের মতো করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যেটা অলরেডি বলছি যে 200 মার্কস, 2 ঘন্টা পরীক্ষার হলে টাইম পাই আমরা এই 200 এমসিকিউ অ্যান্সার করার জন্য। সেটাও কিন্তু একটা বড় পরীক্ষা। একজন অনেক প্রিপারেশন নিছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে পরীক্ষার হলে যে টাইম ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। তো ওইখানেও কিন্তু আসলে নার্ভেরও একটা টেস্ট হয়ে যায়। তো আমরা জানি যে এমসিকিউ টাইপ, তো এটা একটা আমি একটু ভাগ করেছি এটা মার্ক ডিস্ট্রিবিউশন যেটা আছে পিএসসি থেকে সাজেস্ট করা, সেখানে যে বাংলায় 35, ইংলিশে 35, ম্যাথসে 15, এটা গাণিতিক যুক্তি সাধারণ বিজ্ঞানে 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15। আমি যদি নেক্সট স্লাইডে যাই, বাংলাদেশ বিষয়াবলিতে 20, ইন্টারন্যাশনালে বাংলাদেশে 30, ইন্টারন্যাশনালে 20, মানসিক দক্ষতায় 15, ভূগোলে 10, নৈতিকতা ও মূল্যবোধে 10। তো আমি প্রথমে কিন্তু আমাদের যে জায়গাগুলো একটু বেশি জোর দেওয়া দরকার সেই মার্কস গুলাকে নিয়ে এসেছি। তো বাংলা ভাষা ও সাহিত্য, অনেকে বলছে কি কি বই পড়বে, এখানে আমি একটা কম্প্রিহেন্সিভ লিস্ট দিছি, বাট অলরেডি সিয়াম বলে দিছে যে ডাইজেস্টটা খুব ভালো করে পড়তে হবে। এটা আমিও বলি যে কোনো বিসিএস প্রিলি পরীক্ষার আগে 1 মাস বা 1.5 মাস খুব ভালো করে ডাইজেস্ট পড়তে হবে। ইনফ্যাক্ট ডাইজেস্ট পড়লে আর কিছু লাগে না। আমি একটা শর্টকাট ফর্মুলা দিই, আইমান, আই বিলিভ ইউ লাইক দিস। একটা ডাইজেস্টে মোটামুটি অ্যারাউন্ড 800 পেজ থাকে। তো 800 পৃষ্ঠায় প্রত্যেকটা পেজে যদি আমি 20টা করে এমসিকিউ পাই, তাহলে 800 ইন্টু 20 প্রায় 16,000 এমসিকিউ। হ্যাঁ, 16,000 এমসিকিউ যদি কেউ পড়ে যায়, তার তো 200 এমনিতেই কমন পড়ে, তাই না? তো ম্যাথমেটিক্যালি এটা ইজি হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য ডাইজেস্ট পড়াটা খুবই জরুরি। যাক, এখানে প্রথমে যেটা বাংলা ভাষা ও সাহিত্যে 9-10 এর একটা বাংলা ব্যাকরণ বই আছে, ওই বইটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, খুব ভালো করে, মানে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। তারপরে বাংলা লেখার নিয়ম কানুন আছে হায়াত মাহমুদ স্যারের, ওইটা পড়তে হবে। বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো রেফারেন্স বুক, হ্যাঁ, মাহবুবুল আলম স্যারের। আর সৌমিত্র শেখর স্যার একটা বই আছে সাহিত্য জিজ্ঞাসা, এই বইটা আমি খুব ভালো করে পড়ছিলাম, এই বইটা অনেক হেল্প করে। বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ টু সলভ দ্য কোয়েশ্চেন্স অফ আদার গভর্নমেন্ট জবস। এটা মার্কেটে অনেক বই আছে এরকম, সেগুলা সলভ করাটা খুব জরুরি। সো বাংলায় এই 35 নম্বর খুব ইম্পর্টেন্ট। এইটা মানে কোনো অপশন নাই এটা মিস করার, এটা পড়তেই হবে, যত কষ্টই হোক এখানে জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ইংলিশে যদি যাই, আমি যেটা যদিও লাস্টে লিখছি, বাট টেনমি স্কুলের আমাদের যে কিছু ভিডিও আছে গ্রামারের উপরে বা আরো ইংলিশের নিটিগ্রিটি অনেক ইস্যুর উপরে, এই ভিডিওগুলা যদি আমরা যারা পরীক্ষা দিব, জব অ্যাসপিরেন্ট যারা, তারা যদি দেখি, শুধু বিসিএস না,
যে কোনো পরীক্ষারই ইংলিশের জন্য বেশ হেল্পফুল হবে। তো এটা সবার আগে পড়ে ফেলা উচিত, কারণ খুব ইজি ভাবে আইমান এবং আমাদের যে টিমটা আছে টেনমি স্কুলের, আমরা এটা করা হয়েছে। আর যেটা পড়বে সেটা হচ্ছে যে কোনো ইংলিশ গ্রামার বই। এস এম জাকির হোসেন স্যারের একটা বই আছে, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, খুব কম্প্রিহেন্সিভ একটা বই। এই বইটা সাথে থাকলে খুবই হেল্পফুল হবে। আর চৌধুরী অ্যান্ড হোসেন বই, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা অনেক হেল্পফুল। বাট যারা আসলে খুব ডিটারমিন যে বিসিএস এ কোয়ালিফাই করতেই চায়, তাদের জন্য আই সাজেস্ট যে আইবি এর এমবি এর একটা গাইড কিনে ওখান থেকে প্যাসেজ সলভ করা, ফিল ইন দা গ্যাপস, ভোকাবুলারি, এগুলো যদি একটু দেখা যায়, ইট উড বি গুড। আর সাহিত্যের জন্য, ইংলিশ লিটারেচারের জন্য ফ্রেন্ডস বুক কর্নার আছে নীলক্ষেতে, ওখানে যে এবিসি অফ ইংলিশ লিটারেচার নামে একটা বই আছে, এটা জিজ্ঞেস করলে দিয়ে দিবে। এটা পড়লে আর লাগে না আমার কাছে মনে হয়। সো এই দুইটা হচ্ছে লাইন লাইট, একটা হচ্ছে আমি বলি বাংলার ইংলিশ, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ব্রেইন বিসিএস প্রিলিমিনারি এক্সামে। এই দুইটা যদি ফেল করে বাকি সব শেষ। ঠিক আছে। অনেকে আমাদের কাছে এই প্রেজেন্টেশনে চাচ্ছে, যারা যারা এই ভিডিওটা অলরেডি শেয়ার করছেন, আমাদের টিমকে বলা আছে ওয়ারিশ ভাই স্লাইড দিতে তো কোনো অসুবিধা নাই, রাইট? আমি না সবাইকে না, স্লাইড কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ফ্রি। সো যারা যারা ভিডিওটা শেয়ার করছেন, তাদেরকে আমাদের টিম অলরেডি আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের এই স্লাইডটা যেটা দেখানো হচ্ছে এটা দিয়ে দিবে। আর অলরেডি কিন্তু আমাদের যে ভিডিওগুলোর কথা বললো ওয়ারিশ ভাই, এবং ওয়ারিশ ভাই নিজেও বিসিএস এর এই প্রতিটা সাবজেক্টের প্রিলিমিনারি আইডিয়া দিয়ে আমাদের এখানে ভিডিও করে রেখেছেন, ওই ভিডিও লিঙ্কটাও আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সো দ্যাট এই সেশনটার পরে আপনারা ওখানে যে আরো ডিটেইলস পেয়ে যান। জি ওয়ারিশ ভাই। আচ্ছা, এরপরে ম্যাথস যেটা 15 নাম্বার, এখানে আমি বইয়ের লিস্ট গুলা দিচ্ছি যেগুলো পড়তেই হবে। আপনি ম্যাথসে যত ভালোই হন না কেন ভাই, আপনি প্র্যাকটিস করতে হবে। ম্যাথসে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি প্রিলি হয়তো পাস করে গেলেন, বাট রিটেনে কিন্তু 50 নম্বর আপনাকে পরীক্ষা অঙ্ক দিতে হবে, অঙ্ক করতে হবে। সেই কারণে এটা একটু টাইম লাগলেও এটা করেন, পাটিগণিতের বইগুলা কালেক্ট করেন। আমরা আগে যেগুলা করতাম, মানে 1995 থেকে 2005 বা 10 সাল পর্যন্ত যে পাটিগণিত বইটা ছিল, ওই বইটা, অ্যালজেব্রা, জ্যামিতি ওখান থেকে পড়তে হবে। যে আমি এখানে টপিক গুলো দিয়ে দিয়েছি, যে কোন টপিকটা কোথা থেকে পড়বে সেটা এখানে লিখে দিয়েছি। আর যেটা দরকার সেটা হচ্ছে রিটেনের একটা গাইড কিনতে হবে, ওইটার ম্যাথস পার্টটা সলভ করতে হবে, সিম্পল। ওইটার ম্যাথস পার্টটা সলভ করতে হবে। আর টেনমি স্কুলে ম্যাথস রিলেটেড ভিডিও আছে, আইমান, ইফ আই এম নট রং। হ্যাঁ, প্রচুর ভিডিও আছে ভাইয়া। আমি অলরেডি অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রির প্রচুর কয়েকশো ভিডিও দেয়া আছে। বেসিকের সবকিছু মানে প্রিপারেশন ডান, মানে আইবিআর এটা তো সেম, ওই সিমিলার। দ্যাটস ইট। ওই ভিডিও, ওই ক্লাসগুলাই যদি কেউ ফলো করে, এনাফ, আর লাগবে না, মোর দেন এনাফ, রাইট। তো ম্যাথসে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটির জন্য লিখিত যে কোনো একটা গাইড কিনবেন, কিনে ওইটাই যে মেন্টাল অ্যাবিলিটি পার্টটা আছে ওইটা সলভ করবেন। ওখানে লিখিততে কিন্তু 50 মার্ক থেকে মেন্টাল অ্যাবিলিটি, ওইটা সলভ করলে এনাফ, আর কিছু লাগবে না, খুব অল্প জিনিস, এটা সলভ করলে হয়ে যাবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার 15+15 30 নাম্বার। এটার জন্য সিয়াম একটু আগে বলছে, এটা যে 9-10 এর বিজ্ঞান বইটা সলভ করতে হয়। 9-10 এর বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস কিন্তু না, মানে কমার্স আর আর্টস এর স্টুডেন্টস যে বিজ্ঞান বইটা পড়ে ওইটা পড়তে হবে। আর বিসিএস এর রিটেনের একটা বই কিনে, গাইড কিনে, ওখান থেকে প্রিলির সিলেবাসে যে যে টপিক আছে সেই টপিকগুলো ওখান থেকে পড়তে হবে। এটা আমার সাজেশন। ডেফিনেটলি এখানে আরো অনেক অনেক কথা বলতে পারে, সিয়াম হয়তো অন্য কিছু অ্যাড করতে পারে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে এটা করা উচিত। আর কম্পিউটারের জন্য একই কথা, 9-10 এর বইটা পড়তে হবে, 9-10 এর যে বোর্ডের বইটা আছে, আর ওই রিটেনের গাইডটাই ফলো করতে হবে সাবজেক্ট টপিক ধরে ধরে। নেক্সট বাংলাদেশ বিষয়ে বলি, মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, স্পেশালি সংবিধানের কোন অনুচ্ছেদে কি ব্যাপারে কি বলা হয়েছে। ধর আইমান, ফর এক্সাম্পল বলা হলো যে সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, বা কোন অনুচ্ছেদে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলা জাস্ট কানেক্ট করা এবং মনে রাখা। আর ইন্টারমিডিয়েটের পৌরনীতি সেকেন্ড পেপার যেটা, ওই বইটা পড়তে হবে। মানে এগুলো সব রেফারেন্স বই, এগুলো এরকম না যে এটা পড়লে আমার বিসিএস হয়ে যাবে, এগুলো হচ্ছে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বাড়ায় দিবে। আর যেটা বলছি এর আগে, কন্টেম্পোরারি সাধারণ জ্ঞান কিন্তু 50টার মধ্যে 8-10টার মতো আসে মাত্র। তো সেই ক্ষেত্রে কন্টেম্পোরারি সাধারণ জ্ঞানের জন্য রেগুলার পেপার বা নিউজ যদি কেউ শুনে ফলো করে, দ্যাটস এনাফ। পাশাপাশি যে কোনো সাধারণ জ্ঞানের বই ফলো করলে আই থিঙ্ক ইটস ওকে। অনেক বই পাওয়া যায়, সেটা নীলক্ষেতে গেলে হাজার হাজার বই আছে, ওখান থেকে যে কোনো ভালো সাধারণ জ্ঞানের বই নিলেই হবে, সমস্যা নেই কোনো এখানে। আর আন্তর্জাতিক বিষয়ে বলি, যেটা উইচ ইজ মাই ফেভারিট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এইখানেও যেটা আমি করেছি বা আমি সবাইকে এটা করতে বলি পার্সোনালি, সেটা হচ্ছে বিভিন্ন টপিক যেগুলো আছে, পিএসসির ওয়েবসাইটে বিসিএস এর টপিক দেওয়া আছে সিলেবাসে, ওই টপিক গুলা ধরে ধরে ইন্টারনেটে স্টাডি করা। যেমন ধরো ইউনাইটেড নেশনস বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো এই সংস্থাগুলোর ওয়েবসাইটে যে যদি তথ্যগুলো একটু পড়া যায়,
তাহলে ওইটা বেশ হেল্পফুল হয়। তাহলে যেটা হয়, একদিক থেকে আমি ওই সংস্থা সম্পর্কে আমি ইনডেপথ একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, প্লাস আমার কখন এটা যে ছোটখাটো যে এমসিকিউ গুলো আছে ওগুলো আমি এর মাধ্যমে জেনে যাচ্ছি, সেটা খুব হেল্পফুল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ। আর পেপার তো পড়তেই হবে, এটার কোনো, অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা এখানে নিয়ে আসে, বাট কারেন্ট অ্যাফেয়ার্স আসলে পড়তে পারেন, সমস্যা নেই। সব নিউজ গুলো একসাথে কম্পাইল করে দেওয়া থাকে, নিউজ পেপারও থাকে, মানে আলটিমেটলি সাধারণ জ্ঞান তো সব জায়গায় একই জিনিস থাকে, এটা তো চেঞ্জ করার কোনো অপশন নাই। আর বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনায় 10 নম্বর, এটা 9-10 এর ভূগোল বই এনাফ। 9-10 এর ভূগোল বই মোর দ্যান এনাফ। হুম। কারণ আমরা তো 200-র মধ্যে 200 টার্গেট করছি না, আমাদের টার্গেট হচ্ছে 130, 140 বা 150। তো সেই ক্ষেত্রে একটা অপটিমাইজেশন করার জন্য এগুলা খুব হেল্পফুল। আর যেটা বলেছিলেন একজন, যে নৈতিকতা ও সুশাসনের জন্য কোনটা পড়বে, তো আমি অলরেডি বলছি যে ডাইজেস্ট আমি পড়ছিলাম, ওখানে 5-6টা পেজ আছে, ওটা পড়লেই হয়ে যায়। বাট আরেকটু কেউ যদি প্রিপারেশন নিতে চাই, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের পৌরনীতি ও সুশাসন, যেটা এটা পড়লে হেল্পফুল হবে। অসম। এন্ড ভাইয়া কমপ্লিট একটা ডিটেইল গাইডলাইন দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ওয়ারিশ ভাই। কোনো পার্টে সিয়াম তুই কোনো কিছু অ্যাড করতে চাস? আমি বলবো যে ভাইয়া যে গাইডলাইন গুলো দিয়েছে এগুলো ভালো করে পড়লে অবশ্যই একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, পাশ করার মতো নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তো এগুলোর সাথে আর কি নিজের পছন্দ মতো যদি কিছু থাকে, আমি বলবো যে ইজি কম্পিউটার একটা ভালো বই, খুব ভালো বই আছে। ইজি কম্পিউটার বইটা পড়লে কম্পিউটারের 15 মার্কস পড়ে যায়, এটা একটা। আইমান, আমার কাছে মনে হয় সিয়াম এর সাজেশন গুলো তুমি যদি একটু অ্যাড করে দাও টপিক গুলাতে, তাহলে যারা আমাদের জব এক্সপিরিয়েন্স আছেন ওনাদের কিন্তু একটা কম্প্রিহেনসিভ একটা সাজেশন পেয়ে যাবে। তো সিয়াম বলতে পারিস আর আর কি কি সাজেশন আছে যেগুলা অ্যাড করতে চাস? আমি বলবো যে ভাইয়ের হাজার সাজেশন গুলো মোটামুটি আমার সাজেশনের সাথে একই জিনিস, আমিও কাছাকাছি জিনিসই এগুলো পড়েছি। তো আসলে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য আরেকটা বই পড়া যেতে পারে, সেটা হচ্ছে রিসেন্ট ভিউ নামে কিছু, বাজারে একটা গাইড পাওয়া যায়। ওই রিসেন্ট ভিউটা পড়লে ভাইয়া যেটা বললেন যে 8 থেকে 10 মার্কস আসে সাম্প্রতিকের 8 থেকে 10 মার্কস রিসেন্ট ভিউ থেকে অনেক ক্ষেত্রে কমন পড়ে। রিসেন্ট ভিউটা পড়লে নিজের ওই সম্পর্কে জানা যায়। রিসেন্ট ভিউ বইটা পড়তে পারেন আপনারা চাই। করেন। আর এখানে আমাদের শত শত প্রশ্নে ভরে গেছে, তার মধ্যে একটা প্রশ্ন একটু মাঝখানে নিয়ে নেই, যে ভাইয়া 3 মাসে কি প্রিপারেশন সম্ভব? হ্যাঁ, সম্ভব। বাট ভাই মোজাম্মেল বাপ্পি, আমি আপনাকে বলে রাখি, এই মানুষটা কিন্তু ফার্স্ট হয়েছে, সো বুঝেন আর কি খেলাটা। সো উনি কোন ক্যাটাগরি থেকে বলতেছে এখানে যেটা হচ্ছে টাইমান, মানে জিনিসটা হচ্ছে প্রিলিমিনারি জিনিসটা পুরাটা হচ্ছে তোমার ফোকাসের উপর ডিপেন্ড করতেছে, তুমি কতটুকু কনসেন্ট্রেট করতে পারছো, কারণ এটা তো এমসিকিউ জিনিস, তো সো কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। মানে বাঘ যেমন হরিণ ধরে শিকার করার জন্য, তো আমার কাছে মনে হয়েছে প্রিলিতে পাস করতে হলে এইরকম যদি একটা কনসেন্ট্রেশন থাকে, মোটামুটি কনফার্ম সে কোয়ালিফাই করবেই। অসাধারণ। এর মধ্যে দিয়ে ভাই আমাদের সেশনের প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাইবো। 1, আপনাদের স্ট্র্যাটেজি কি ছিল, এন্ড 2, ওভারঅল জার্নিটা কেমন ছিল? কারণ অনেকে দেখা যায় যে একবার পরীক্ষা দেয়, হয় না, সেকেন্ড টাইম দেয়, সো টাইমটা বা ওয়েটটা অনেক কষ্টকর হয়ে যায়। অনেকে হয়তো বা রাইট এনভায়রনমেন্টটা পায় না প্রিপারেশন চালানোর জন্য, অনেক সময় চাকরি চালাইতে হয়, পরিবার দেখতে হয়। সো ওভারঅল এই জার্নিটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল, সো ওগুলো যেহেতু স্পেসিফিক না, প্রবলেম এক একজনের এক এক রকম, আমি আর এখানে তুলে ধরি নাই, বাট এই রিলেটেড অনেক কোয়েশ্চেন ছিল। সো ওভারঅল স্ট্র্যাটেজি এবং আপনাদের জার্নিটা নিয়ে যদি কিছু বলতেন, তাহলে আমার মনে হয় যে অনেক মানুষ রিলেট করতে পারত। ওয়ারিশ ভাই শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি তো স্টার্ট করি। সেটা হচ্ছে আমি যেটা বলি যে প্রিলিমিনারি ইজ লাইক আ লটারি। তো এই লটারির টিকিটটা আমার লাগতেও পারে, নাও লাগতে পারে, আমি সব পড়েও নাও পারতে পারি, আবার দেখা যায় 1 সপ্তাহ প্রিপারেশন নিয়েও আমার জাস্ট এই লটারি লেগে যেতে পারে। তো আমি যেটা করতাম এখানে, আমার কাছে যেটা মনে হয় যে স্ট্র্যাটেজির কথা যদি বলি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমি যত ব্যস্তই থাকতাম না কেন ওই সময়গুলোতে, স্পেশালি 2014 থেকে 2016, এই 2 বছরই তো আমাদের 30-50 BCS এর পরীক্ষাগুলো হলো। তো আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট প্রত্যেকদিন মিনিমাম 10 মিনিট হলেও যাতে, বা আধা ঘন্টা হলেও যাতে আমি একটু পড়তে পারি, বা একটু টপিক গুলা টাচে থাকতে পারি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আর স্পেশালি আমার প্রিলির সময় যেটা ছিল, আমি স্পেশালি টার্গেট করেছিলাম বাংলা, ইংলিশ, ম্যাথস, জেনারেল নলেজ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই 5টা, সরি জেনারেল নলেজ না, সাধারণ বিজ্ঞান যেটা জেনারেল সায়েন্স, এই 5টা ছিল আমার টার্গেট।
তো আমার যেহেতু এই 5টা ফোকাসে ছিল, আমি প্রতিদিন চেষ্টা করতাম অ্যাটলিস্ট প্রিলিমিনারি পরীক্ষার আগের সময়গুলোতে অ্যাটলিস্ট 10 মিনিট হলেও যাতে এই টপিক গুলা যাতে আমি ঘুরে ফিরে যাতে পড়াশোনা করি বা আমার সামনে সবসময় চলে আসে, এটা আমি সবসময় ফলো করছি। আর আমার স্ট্র্যাটেজি অলওয়েজ যেটা থাকে যে আমাকে কনসেপ্টটা বুঝতে হবে। আমার ইনফরমেশনটা রিটেইন করতে হলে আমাকে কনসেপ্টটা যদি আমি বুঝি, তাহলে আমি পাজল গুলা জোড়া লাগাতে এবং সেটা রিলেট করতে আমার সুবিধা হবে। একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। যেমন ধরো আমাকে যদি বলা হয় আইমান কে, প্রথম আমি ধরে নিলাম আইমান নর্মাল একটা মানুষ, আজকের মতো এত সেলিব্রিটি না, মানে সেই আইমান যাকে আমি প্রথম আইবিএতে দেখছিলাম যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলো আইবিএতে। তা আমি কিন্তু তাকে প্রথম দিন দেখেই কিন্তু মনে রাখিনি। আমি প্রথমে দেখছি আচ্ছা আইমান এরকম, আইমান ওখান থেকে আসে, ওখান থেকে সে আসে, এই এই জায়গায় আসে, এরকম ড্রেস আপ করে। দেন কিন্তু আমি এটা আমার জন্য রিলেট করা খুব ইজি হয়েছে। বাট আমি যদি প্রতিদিন মুখস্থ আচ্ছা ওর নাম আইমান, ওর নাম আইমান, ওর নাম আইমান, তাহলে কিন্তু আমার এটা এত বেশি মনে থাকতো না। সো এই এমসিকিউর ব্যাপারগুলো না, এই ইনফরমেশন গুলো মনে রাখাটা স্ট্র্যাটেজিটা আমার কাছে এরকম ছিল অনেকটা। যে এই কনসেপ্ট গুলাকে, এই ইনফরমেশন গুলাকে একটা চেইনের মধ্যে নিয়ে আসা, একটা স্টোরির মধ্যে দাঁড়া করানো, যাতে করে আমি ইজিলি বুঝতে পারি যে আমার, তখন সেক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যায়। এটাই ছিল মেইনলি। আর আমি সবসময় ফোকাস করতাম ইংলিশ আর ম্যাথসে, এন্ড এইটা আমাকে খুব ভালো ডিভিডেন্ড পে করছে পরবর্তীতে। আর কোনো সিয়াম, কিছু অ্যাড করার আছে কিনা? ইয়েস। আমার আসলে বিসিএস এর জার্নিটার মধ্যে অবশ্যই এমন কিছু অনেক সময় গেছে আমার মনে হচ্ছে যে আমি পারবো না, মনে হচ্ছে যে সম্ভব হচ্ছে না, সবকিছু মিলিয়ে পড়াটা চালানো যাচ্ছে না বা পড়ার সময় বের করতে পারছি না। কিন্তু ভাইয়া যেরকম বললেন যে ফোকাস থাকতে হবে, আমি চেষ্টা করেছি ফোকাস থাকা, যতটুকু রেগুলারলি পড়ার চেষ্টা করেছি। তো হয়তো অনেক অনেক কিছু অনেক সময় কষ্ট হয়ে যেত, মনে হতো যে আমার অনেক বেশি এত বড় সিলেবাস পড়ে শেষ করতে পারবো না, এটা আমাকে দেওয়া হবে না। কিন্তু আমি যদি অল্প একটু পড়ি, আমি চিন্তা করিনি যে হ্যাঁ এতগুলো পড়া বাকি, আমি চিন্তা করছি এতটুকু আমি পড়েছি, পজিটিভ থাকার চেষ্টা করেছি। আর স্ট্র্যাটেজির কথা যদি বলবো, যে আমি আমি ঠিক করেছিলাম যে প্রিলিমিনারি ক্ষেত্রে আমি যেভাবে পাস মার্ক তুলবো, এবং পাস মার্ক তোলার জন্য আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাদে যে সাবজেক্ট গুলো আছে, অঙ্ক, মানসিক দক্ষতা, বিজ্ঞান, কম্পিউটার, বাংলা, বাংলার স্পেসিফিক্যালি প্রাচীনের মধ্যযুগ, বাংলা সাহিত্যের এবং ইংরেজি সাহিত্য আমি ঠিক করে, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংবিধান, মুক্তিযুদ্ধ, আমি ঠিক করেছি এই বিষয়ে যাতে আমার 1 মার্কসও আমার বাদ না যায়। অবশ্যই বাদ হয়তো কিছু ভুল হতে হয়েছে, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে এইসব সাবজেক্ট পেরেছি। আমি এইসব সাবজেক্টে ফোকাস করে আমার পড়াশোনাটা স্ট্র্যাটেজি করেছি। দ্বিতীয়ত যেটা বলবো, যে ভাইয়াও এটার কথা ইন্ডিকেট করেছেন, যে আমাদের এখন আমার হাতে যেগুলো আছে, যেসব অস্ত্র আছে, সব অস্ত্র আমাকে ইউটিলাইজ করা উচিত। আমার হাতে বই আছে, আর সবচেয়ে বড় যেটা আমার কাছে আছে, যেটা আগে ছিল না, হচ্ছে ইন্টারনেট। আমরা ইউটিউবে থেকে ফেসবুকে থাকি, আমি মাঝে মধ্যে হঠাৎ করে 10 মিনিটস করে কিছু ভিডিও দেখতে পারি। আমি ইংলিশ লিটারেচার পড়ছি, শেক্সপিয়ার পড়ছি, আমি শেক্সপিয়ারের, তো আমাদের বাংলা মিডিয়ামে এগুলো পড়ে না, শেক্সপিয়ারের হ্যামলেট ম্যাকবেথ, কিন্তু এগুলো থেকে অনেক প্রশ্ন আছে। তো আমি ইউটিউবে গিয়ে একটা শেক্সপিয়ারের হ্যামলেট বা ম্যাকবেথের উপর 10 মিনিট একটা ভিডিও দেখলে আমার ম্যাকবেথ সম্বন্ধে পুরো আইডিয়া হয়ে গেল। যেমন আমি বললাম যে হ্যামলেট কার লেখা শেক্সপিয়ার, ম্যাকবেথ কার লেখা শেক্সপিয়ার, কিন্তু আমাদের এক প্রশ্ন এসেছিল যে এখান থেকে যে কোন এক চরিত্র কি উপহার দিয়েছিল, ফুল দিয়েছিল নাকি কলম দিয়েছিল নাকি রুমাল দিয়েছিল, তো সে রুমাল দিয়েছিল। আমি 10 মিনিট ইউটিউব ভিডিও দেখে হয়তো এই উত্তরটা পেরে গেলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার স্ট্র্যাটেজি হওয়া উচিত এমন, যে আমার ইন্টারনেটটা এবং বই সবকিছু, সময়ের সঠিক ব্যবহার, সবকিছু সবকিছু মিলিয়ে। অসাধারণ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সিয়াম এন্ড ওয়াইশ ভাই। এন্ড ফাইনালি আমি দু একটা প্রশ্ন করতে চাই, এটা হলো বিসিএস এর প্রিপারেশনের বাইরে, যেটা হলো বিসিএস এর এই যে সাবজেক্ট নলেজ গুলো আছে, এটা আপনাদের কর্মক্ষেত্রে কতটুকু কাজে লাগে? ওয়েল, খুব ভালো কোয়েশ্চেন করছো। সাবজেক্ট নলেজ আসলে কি, বিসিএস এর যে পরীক্ষাটা হয় এটা মোটামুটি তো নলেজের যা কিছু আছে কম্প্রিহেন্সিভ একটা পরীক্ষা হয়। মানে আমি বলবো যে জ্ঞানের এমন কোনো স্তর নাই যেটা মোটামুটি টাচ করতে হয় না, মানে কাইন্ড অফ সবই কোনো না কোনো আইডিয়া রাখতে হয়। যেটা হয়, হ্যাঁ, কর্মক্ষেত্রে আমি যদি আমার কথা বলি, আমার যেমন বাংলা, যেমন আমাদের কিন্তু অফিসিয়ালি সব কাজকর্ম বাংলাতেই হয় এবং বাংলাতেই কাজ করতে হয়। তো বাংলায় নলেজ রাখাটা খুব জরুরি। আর ইংলিশ জানা তো এখন মানে ইটস ম্যান্ডেটরি, কারণ নলেজ যত কিছু আছে। কয়েকদিন আগে সোহাগ ভাই তোমার সাথে লাইভ ভিডিও আমি ওটা দেখতেছিলাম, যে সোহাগ ভাই আমার খুব ফেভারিট একটা পার্সন, উনি বলছিলেন যে নলেজ কিন্তু এখন, নলেজ ইজ দেয়ার, বাট ওইটা এক্সট্রাক্ট করতে হলে আমাকে ইংলিশ জানতে হবে। আর আমাদের তো যখন আমরা বাইরে করেসপন্ড করি পুরাটা ইংলিশে করতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা লাগে। আর ম্যাথসের স্কিলটা তো আসলে, এটা তো আমার অ্যানালিটিক্যাল স্কিল বাড়ায়, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা বাড়ায়। তো এটা যে কোনো ক্ষেত্রে ম্যাথসে যে ভালো ধরে নেওয়া হয় যে সে সব ক্ষেত্রে সে ভালো করবে,
বাট বাংলাদেশ বিষয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সংবিধান, এই জিনিসগুলো আসলেই কাজ করতে যে লাগে, কারণ আমরা পরবর্তীতে যখন যার যার স্ব ক্যাডারে যার যার কর্মক্ষেত্রে মানে ক্যাডার রিলেটেড ট্রেনিং গুলা যখন করি, তখন কিন্তু এই জিনিসগুলোর উপরে আমাদেরকে বিস্তারিত ভাবে স্টাডি করানো হয়। যেমন আমরা যখন ফরেন মিনিস্ট্রি বা যখন ফরেন সার্ভিসে ডিপ্লোম্যাটিক ট্রেনিংটা করি, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিনাটি আমাদেরকে পড়ানো হয়, পাশাপাশি আরো অনেক কিছু নিয়েও ডিসকাস করা হয়, যেটা আমাদের জানতে হবে। কারণ আমাদের মেইন জবটা আসলে মানুষকে সার্ভ করা, মানুষকে সেবা দেয়া। যেমন তোমরা তো দেখছো এখন কিন্তু এই সময়ে কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, বাংলাদেশ আর্মি, আমাদের অ্যাডমিন ক্যাডার যারা আছেন, পুলিশ, অবভিয়াসলি দ্য হিরোজ, দ্য ডক্টরস, ওনারাই কিন্তু ফ্রন্ট লাইনে এখন আছেন। সবাই কিন্তু যার যার জায়গা থেকে মানুষকে সার্ভ করতেছে, এবং এখন কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে নির্দেশনা, সেই অনুযায়ী কিন্তু এখন আমরা সেবাটাকে কিন্তু মানুষের কাছে নিয়ে যাচ্ছি। সেই আগে যেমন ব্রিটিশ আমলে যেরকম গভর্নমেন্ট জব ছিল, এখন কিন্তু সেরকম নাই। এখন কিন্তু পুরাপুরি সার্ভিস রিলেটেড। এবং আমার কাছে মনে হয় যে, যেটা আমি খুব মজা পাই ব্যাপারটায়, আমাদের আইবিএ তে সার্ভিস মার্কেটিং এ যেভাবে পড়াতো, ঠিক ওই জিনিসগুলোর দিকেই কিন্তু এখন গভর্নমেন্ট ফোকাস করতেছে, এবং গভর্নমেন্টের কিন্তু এখন মেইন কনসেপ্টই এটা, মেইন অবজেক্টিভই এটা, যে কিভাবে সার্ভিসটাকে ইজ করা যাবে এবং পাবলিককে আরো বেটার সার্ভিস দেওয়া যাবে। তো সেটার জন্য আসলে আমাদেরকে এই নলেজটা লাগবেই, পাশাপাশি অন্য স্কিল থাকতে হবে এবং অ্যাটিটিউডটা খুব দরকার। বাট হ্যাঁ, ডেফিনেটলি আইমান, গোয়িং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, এই নলেজ গুলো আসলে এগুলা হচ্ছে আমি র ম্যাটেরিয়াল, পরবর্তীতে এটার উপর অনেক কাজ করতে হয়। আমি আমার পয়েন্ট থেকে বললাম, সিয়াম হয়তো আরো বেটার বলতে পারবে, যেহেতু ও আরো বেশি হিউম্যান ইন্টারাকশন করে। আমাদের পুলিশ ক্যাডারে আমার তো আসলে আমাদের রাজশাহী পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ট্রেনিং চলছে। তো ট্রেনিং এর বিষয়, পড়াশোনার বিষয়, একটা মূল বিষয় হচ্ছে আইন এবং দেশের 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 সম্পর্কে, দেশের প্রশাসনিক অবস্থা সম্পর্কে। আসলে আমি যেটা মনে হচ্ছে যে, আমরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেক কিছু পড়ি, বাট নিজের দেশের আইন সম্পর্কে, নিজের দেশের সরকার সম্বন্ধে, প্রশাসন সম্পর্কে অনেক কিছুই জানি না, যেটা কিনা যে কোনো নাগরিকের জানা উচিত। আমি মনে হয় বিসিএস এর পরেগুলো নাগরিক হিসেবেও আমার কাজে লাগবে। আমার নিজের অধিকার, আমার নিজের কর্তব্য সম্পর্কে একটা বেটার নাগরিক হিসেবে আমাকে গড়ে তুলতে সাহায্য করবে। বেটার নাগরিক আগে, পরে একজন বিসিএস ক্যাডার। এছাড়া আমি মনে করি যে, অবশ্যই আমি যদি দেশের সম্পর্কে জানি, যেমন ওয়ারিসুল ভাই তো পররাষ্ট্র ক্যাডার, উনাকে অবশ্যই নিজের দেশ সম্পর্কে জানতে হয়, বিশ্বের সম্পর্কে জানতে হয়। সেরকমই পুলিশ ক্যাডাররাও বা অন্যান্য ক্যাডাররাও যখন কাজ করে, সকল একটা ওভারঅল ধারণা থাকলে কাজের কোয়ালিটি বেটার হয়। এছাড়া পুলিশ ক্যাডাররা অথবা আমি একটু অ্যাড করবো লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে, আমি তো এর আগে আরো গভর্নমেন্টে জয়েন করার আগে প্রায় 4.5 বছর চাকরি করেছি বিভিন্ন জায়গায়। তো আমাকে জিজ্ঞেস করে যে, কেন গভর্নমেন্ট জবে জয়েন করলা, বা কেন ফরেন মিনিস্ট্রিতে জয়েন করলা, ওয়াই? তো আমি একটা কথাই বলি ভাই, যে আমার একটাই প্যাশন, সেটা হচ্ছে আমি পৃথিবীর মানুষকে বাংলাদেশের গল্প শোনাইতে চাই। এবং এই গল্পগুলা জানাইতে হইলে আমাকে বাংলাদেশকে জানতে হবে, আমাকে পৃথিবীকে জানতে হবে, বাংলাদেশের মানুষের গল্পগুলা জানতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে আসলাম, আমাদের ইতিহাস কি, আমাদের ঐতিহ্য কি, আমাদের দেশ কিভাবে চলে, আমাদের ভ্যালুস কি, আমাদের কালচার কি, এটা জানতে হবে। এবং এই গল্পগুলোই আমাকে কিন্তু বলতে হবে। এই যে আমাকে কিন্তু, আমি বলি সবসময় যে, এই আইমান সাদিকের গল্পটা আমার বলতে হবে বাইরে, যে যেই ছেলেটা আজকে স্ট্রাগল করে বড় হচ্ছে, তার গল্পটা আমাকে বলতে হবে। ঠিক আছে, আজকে যারা বিভিন্ন সময় স্ট্রাগল করছে, দেশকে সবসময় আগায় নিয়ে যাচ্ছে, বিভিন্ন সময় এন্টারপ্রেনার্স আছে, বিজনেসম্যান আছে, গভর্নমেন্ট সার্ভিসে যারা আছেন তারা আছে, আমাদের ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, এদের গল্পগুলাই কিন্তু আমাদের বাংলাদেশের গল্প, তাই না? তো এই গল্পগুলা বলার জন্যই আসলে আমার ইচ্ছা ছিল যে আমি এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখানে আমি এটা বলতে পারবো। তো আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ড্যাম, আপনি ইমোশনাল করে দিলেন। সুপার সুপার পারপাস। এটা আমার আমার ইনফ্যাক্ট আমি আপনাদের দুজনকেই জিজ্ঞাসা করছিলাম এটা, যে এটা কেন। সো এই 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 উত্তর আমাকে ওয়ারিশ ভাই আগেও জানায় নাই। সো দ্যাট ওয়াজ সামথিং রিয়েলি নিউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সিয়াম থেকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো কমেন্ট আসতেছে, আমি সবগুলো দেখাইতে পারবো না, বাট আমি কয়েকটা দেখাই। পাহাজান বলছে ভাইয়া বিসিএস আমার ড্রিম, অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ ওয়ারিশ ভাই, সিয়াম ভাইয়া, হার্ট সাইন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের সাথে ইনফ্যাক্ট 54-55 মিনিট চলে গেছে, এখন আমরা দুইটা প্ল্যাটফর্ম মিলে 2000-এর বেশি মানুষের সাথে যুক্ত। দিস ইজ ভেরি রেয়ার যে এত মানুষ রাত 12:30টার সময় একটা সেশনে আছে। ইটস অল ক্রেডিট গোজ টু ইউ টু। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। আপনার সামনে যদি সময় দেন, আমরা ইনশাআল্লাহ বিসিএস নিয়ে আরো কাজ করব। ওয়ারিশ ভাই আমাদেরকে অনেকবার সময় দিয়েছেন, বিসিএস নামে অনেকগুলো কন্টেন্ট বানিয়েছি, প্রিলিমিনারি কন্টেন্ট বানিয়েছি। সামনে এবার সময় সুযোগ হলে আরো ডেপথে
ভিডিও Of নিয়ে course. কাজ করার সুযোগ আছে। সো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমাদের একটা গ্রুপও আছে বিসিএস এর, ওখানে জয়েন করবেন, সেটা লিংক দেয়া আছে, এবং যারা যারা ভিডিওটা শেয়ার করেছেন তাদের সবাইকে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইডটা আছে সেটাও দিয়ে দেওয়া হবে। এন্ড ভাইয়াদের সেশন কেমন লাগলো প্লিজ আমাদেরকে কমেন্টে জানান। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।